একদিন একটি ঝড় বৃষ্টির গভীর রাতে একটা ছেলে যখন বৃষ্টি থামার অপেক্ষা করছিল, তখন তার সামনে একটা মেয়েকে কোনো একজন মানুষ লরির সামনে ঠেলে ফেলে দেয়। মেয়েটা সেখানেই মারা যায়। পরদিন সবাই ভাবে যে অ্যাক্সিডেন্টের কারণে মেয়েটি মারা গেছে। তখন ছেলেটি সিদ্ধান্ত নেয় যে সে পুলিশকে জানাবে যে মেয়েটি অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়নি, তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। কিন্তু ছেলেটার একটা সমস্যা আছে, সে কোনো মানুষেরই মুখ মনে রাখতে পারে না। এমনকি তার মা, বাবা, বন্ধু, গার্লফ্রেন্ড, তাদের মুখও সে মনে রাখতে পারে না। তাহলে সে কিভাবে প্রমাণ করবে যে কে এই মেয়েটাকে মেরে ফেলেছে, নাকি পুলিশ এই ছেলেটাকেই আসল অপরাধী ভাববে? আমরা সেটাই দেখব এই মুভিটিতে। মুভিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে চমকের পর চমক দিয়ে যাবে। তো আজকে এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি মাথা ঘোরানো, সাসপেন্স এবং টুইস্টে ভরপুর তামিল থ্রিলার মুভি। হাই, আমি আদি, আর আপনারা দেখছেন জিডি সাউথ রিকাপ। আজকের মুভি প্রসন্ন ভাদানাম, যার বাংলা অর্থ কোনো ব্যক্তির মুখ মনে রাখতে না পারা। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির প্রথমে আমরা একটা পরিবারকে দেখতে পাই, যারা একটি গাড়িতে করে কোথায় যেন যাচ্ছিল। আর সেই মুহূর্তে হঠাৎই একটা লরি এসে গাড়িটাকে ধাক্কা মারে। গাড়িটিতে সূর্য নামে একটি ছেলে তার পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল এবং তার সঙ্গে ছিল তার বন্ধু ভিগিনেশ। গুরুতর অবস্থায় সূর্যকে একটি হসপিটালে অ্যাডমিট করা হয়। ডাক্তাররা চিকিৎসা করার পর সূর্যের যখন জ্ঞান ফেরে, তখন তার বন্ধু ভিগনেশ তার সাথে দেখা করতে আসে। তার শরীরে তেমন কোনো আঘাত লাগেনি, শুধুমাত্র তার হাতে একটু চোট লেগেছে। ভিগনেশ এসে জানায় যে গাড়ি অ্যাক্সিডেন্টের ফলে সূর্যের মা বাবা মারা গেছে। কিন্তু সূর্য তার বন্ধু ভিগনেশকে চিনতে পারে না, এমনকি তার বাবা মা যে কে ছিল সেটাও সে ভুলে গেছে। ভিগনেশ ডাক্তারের সাথে কথা বলে, আর তখন ডাক্তার জানায় যে সূর্যের গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে তার মাথায় গুরুতর আঘাত লাগে, আর সেই কারণে তার অতীতের সব কথা মনে থাকলেও কারো মুখ তার মনে থাকবে না। ভবিষ্যতেও সে কোনো ব্যক্তির মুখ বেশিক্ষণ মনে রাখতে পারবে না। তবে হ্যাঁ, যদি সেই ব্যক্তির শরীরে এমন কোনো চিহ্ন থাকে যেটা সূর্যকে চিনিয়ে দেওয়া হয় বা সে দেখে ফেলে, তাহলে সেই চিহ্নের সূত্র ধরেই সেই ব্যক্তিকে সে মনে রাখতে পারবে। এরপর কেটে যায় আরো 2 বছর। সূর্য তার বন্ধু ভিগনেশের সাথে থাকে। তো একদিন সূর্য যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই একটা জ্যামে সে আটকে যায়। সে গাড়ি থেকে নামে। একজন গাড়ির ড্রাইভারের সাথে কিছু লোকের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া বেঁধেছে, তাই সেখানে পুলিশও আসে। সূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব কিছুই দেখছিল। হঠাৎ একটা পকেটমার একটা লোকের পকেট থেকে তার মানিব্যাগটা চুরি করে সেখান থেকে সরে যায়, আর এই সব কিছুই সূর্য দেখতে থাকে। লোকটা যখন তার পকেটে হাত দিয়ে মানিব্যাগটা খুঁজে পায় না, তখন সূর্য বলে যে একটু আগে একটা পকেটমার তার পকেট থেকে মানিব্যাগটা চুরি করে নিয়েছে। লোকটি বলে, কে আমার মানিব্যাগটা চুরি করেছে আপনি জানেন? সূর্য তখন সাদা জামা ও নীল প্যান্ট পরা একটা লোককে দেখিয়ে বলে যে ওই লোকটা আপনার মানিব্যাগ চুরি করেছে। সেই লোকটি তখন ওই সাদা জামা আর নীল প্যান্ট পরা লোকটিকে ধরে তার কাছে মানিব্যাগটা চাইতে থাকে। এক কথা দু কথায় তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। সেখানে পুলিশও আসে। পুলিশ সূর্যকে বলে, আপনি দেখেছেন যে এই লোকটি মানিব্যাগটা চুরি করেছে? সূর্য বলে, হ্যাঁ, ইনিই মানিব্যাগটা চুরি করেছে। এইসব কথা বলতে বলতেই সূর্য দেখে যে দূরে আর একটা সাদা জামা ও নীল প্যান্ট পরা লোক তাদের এসব ঝামেলা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সূর্য তো কনফিউজ হয়ে যায়। সে তো বুঝতেই পারে না যে এই দুজনের মধ্যে আসলে কে মানিব্যাগটা চুরি করেছে। তাই চুপচাপ তার গাড়ি নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। সূর্য একটা রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করে এবং সেখানে কাজ করা অন্যান্য মানুষদের সে মুখ ভুলে যায় বলে সে কারো মাথার কোঁকড়ানো চুল অথবা কারো হাতের ট্যাটু দেখে তার নাম মনে রাখার চেষ্টা করে। একদিন সূর্য কাজের ফাঁকে অফিসের বাইরে আসলে সে লক্ষ্য করে যে একজন বেলুন বিক্রেতা একটা বেলুন বিক্রি করার পর তার কাছে খুচরা না থাকার কারণে একটা 500 টাকার নোট খুচরা করার জন্য একটা দোকানে যায়। কিন্তু দোকানদার তার দোকান থেকে কিছু না কিনলে খুচরা দেবে না। সূর্য ভাবে যে সে ওই লোকটিকে টাকাটা খুচরা করে দিয়ে সাহায্য করবে, কিন্তু মানিব্যাগটা খুলে দেখে যে তার কাছে এত টাকা খুচরা হবে না। এর মাঝেই একটা মেয়ে সেই বয়স্ক লোকটির কাছ থেকে 500 টাকার নোটটি নিয়ে দোকানে যায় এবং একটা বিস্কুট কিনে এরপর টাকাটি খুচরা করে ওই বিস্কুটের দামটা ওই টাকার সঙ্গে নিজের পকেট থেকে পুড়িয়ে সেই বয়স্ক লোকটিকে দিয়ে দেয়। সূর্য এই সব কিছুই দূর থেকে দেখতে থাকে। তার মেয়েটার এই অন্য ব্যক্তিকে সাহায্য করার বিষয়টা ভালো লাগে, কারণ সূর্য অপরকে সাহায্য করতে পারলে খুশি হয় এবং যারা অপরকে সাহায্য করে তাদেরও সে পছন্দ করে। 2 দিন পরে ওই মেয়েটা একটি এটিএমে টাকা তুলতে আসে। ভিতরে 2টো এটিএম মেশিন রয়েছে। একটা এটিএম থেকে একজন মহিলা টাকা তুলছে, তাই আর একটা এটিএমে মেয়েটি টাকা তুলতে গেলে পাশে থাকা মহিলাটি থেকে জানায় যে ওই মেশিনটি খারাপ আছে, ওটা থেকে টাকা উঠবে না। তাই সে এটিএম এর বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। এর মাঝেই সূর্য সেই এটিএমে আসে
এবং ভিতরে একটা এটিএম ফাঁকা থাকা সত্ত্বেও একটা মেয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে দেখে সে মনে মনে একটু হেসে ভিতরে যায়, কিন্তু এটিএম মেশিন থেকে টাকা ওঠে না। আর এটা দেখে বাইরে থাকা মেয়েটিও মুচকি মুচকি হাসতে থাকে। এর মাঝেই পাশে থাকা এটিএম এর মহিলাটির টাকা তোলা হয়ে যায়। তাই সে বাইরে বেরিয়ে গেলে সূর্য সেই এটিএম মেশিনে তার কার্ডটি ঢুকিয়ে টাকা তুলতে লাগলে মেয়েটি সূর্যকে বলে, কি ব্যাপার, আমি বাইরে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর আপনি আগে এসে টাকাটা তুলছেন কেন? সূর্য বলে, আমি একটু ব্যস্ত আছি তো, তাই টাকাটা তুলে নিচ্ছি, আপনি প্লিজ বাইরে গিয়ে একটু অপেক্ষা করুন। কিন্তু মেয়েটা তো কিছুতেই বাইরে যাবে না, আর সূর্য তার আগে মেয়েটাকে টাকা তুলতে দেবে না। আর এই কারণে তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। মেয়েটা বলে, আপনি একটা বাটপার, একটা চোর, আপনার মধ্যে কোনো ভদ্রতা নেই, অসভ্য মানুষ একটা। সূর্য মেয়েটাকে কিছু না বলে টাকা তুলে সেখান থেকে চলে যায়। এরপর আরও কিছুদিন কেটে যায়। একদিন সেই মেয়েটা গভীর রাতে যখন বাসায় ফিরছিল, তখন কিছু গুন্ডা এসে তাকে বিরক্ত করা শুরু করে। নির্জন রাস্তা, সে কি করবে বুঝে উঠতে পারে না। তাই ওই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য সে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখন ওই রাস্তা দিয়েই সূর্য তার গাড়ি নিয়ে যাচ্ছিল। মেয়েটা হঠাৎ তার গাড়ির সামনে এসে বলে, আমাকে কিছু গুন্ডা ডিস্টার্ব করছে, আপনি প্লিজ আমাকে একটু লিফট দিবেন। সূর্য তখন মেয়েটাকে গাড়িতে তুলে নেয়। মেয়েটা সূর্যকে দেখে চিনতে পেরে যায়, কারণ এই ছেলেটাই তো সেই ছেলেটা যার সঙ্গে তার এটিএমে ঝামেলা বেঁধেছিল। তবে সূর্য মেয়েটাকে চিনতে পারে না, কারণ সে তো মুখ মনে রাখতে পারে না। এদিকে মেয়েটি তো অবাক হয়ে যায়, কারণ সেই এটিএম এর বিষয় নিয়ে সূর্য তো তাকে কিছুই বলছে না। তখন মেয়েটাও সেই সব কথা এড়িয়ে গিয়ে তার পরিচয় দেয়। মেয়েটার নাম আদিয়া। সে একটি গাড়ির কোম্পানিতে ম্যানেজার হিসাবে কাজ করে এবং সেই গাড়ির কোম্পানির একটা লোগো তার জামায় লাগানো রয়েছে, সেটা সূর্য লক্ষ্য করে। সূর্যও তার পরিচয় দেয় এবং সেও জানায় যে সে একটা রেডিও স্টেশনে আরজে হিসাবে কাজ করে। এর মাঝেই আদিয়ার বাসা চলে আসলে আদিয়া গাড়ি থেকে নেমে সূর্যকে বলে, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য, আর সরি। সূর্য বলে, থ্যাংক ইউ কিসের জন্য সেটা তো বুঝতে পারলাম, কিন্তু সরিটা কিসের জন্য? আলিয়া বলে, সেদিন এটিএমে আপনার সঙ্গে আমার খারাপ ব্যবহার করা উচিত হয়নি, আপনাকে অনেক উল্টাপাল্টা বলেছি, প্লিজ কিছু মনে করবেন না। সূর্য তো কনফিউজ, সে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর আদিয়া তার বাসায় চলে গেলে সূর্য তার বাসায় ফিরে গিয়ে তার বন্ধুকে বলে, দোস্ত, তোকে বলেছিলাম না যে একটা মেয়ের সাথে আমার এটিএমে ঝগড়া হয়েছিল, আমি তাকে চিনতে না পেরে আজকে আবার তাকে গাড়িতে লিফট দিয়ে দিয়েছি। ভিঘ্নেশ বলে, হ্যাঁ এটা তুই করতেই পারিস, এটাতে অবাক হওয়ার কি আছে, একমাত্র এই দুনিয়ায় তুই আছিস যে শত্রুকেও গাড়িতে বসিয়ে নিয়ে যেতে পারে। আর এই যে দেখছেন ভিঘ্নেশের চুলে কালার করা, এটা কিন্তু সূর্যের জন্যই। এই কালার দেখেই সূর্য বুঝতে পারে যে এটা তার বন্ধু ভিঘ্নেশ। পরদিন সকালে সূর্য তার অফিসে যায়। আজকে চিলড্রেন্স ডে, তাই সে বাচ্চাদের জন্য একটা প্রতিযোগিতার অনুষ্ঠান করে। সেখানে বাচ্চারা তার রেডিও স্টেশনে ফোন করে তাদের জানা যে কোনো একটি গল্প বলতে পারে। যার গল্প সব থেকে বেশি সুন্দর হবে সে পাবে একটি আকর্ষণীয় পুরস্কার। আর এই অনুষ্ঠানে চিত্রা বলে একটি মেয়ে সূর্যকে ফোন করে এবং সে একটা গল্প শোনায়। যে গল্পে সে বলে যে একদিন এক রাজার কাছে দুজন মহিলা একটি সন্তানকে নিয়ে যায় এবং তারা দুজনেই দাবি করে যে ওই সন্তানের মা তারা। রাজা তো কিছুতেই বুঝতে পারে না যে কে ওই শিশুটির আসল মা। তাই রাজা তখন সিদ্ধান্ত নেয় যে শিশুটিকে আগুনের মাঝে ফেলে দেওয়া হবে। আর যখন সেই শিশুটিকে আগুনের মাঝে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখন আগুনে পড়ার আগেই ওই দুই মহিলার মধ্যে একজন মহিলা সেই আগুনে ঝাঁপ দিয়ে তার সন্তানকে বাঁচিয়ে নেয়। আর রাজা তখন বুঝতে পারে যে এই মহিলাই হচ্ছে ওই শিশুটির আসল মা, যে নিজের জীবনের পরোয়া না করে নিজের সন্তানকে বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিয়েছে। কিন্তু এই গল্পটাই যে একদিন সূর্যকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনবে সেটা সে এখনই বুঝতে পারে না। সিন চলে আসে অন্য আরেকটি দিনে। আদিয়া তার এক বান্ধবীকে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক চোর তার গলার চেনটা নিয়ে পালিয়ে যেতে লাগে। আদিয়া চোর চোর করে চিল্লামিল্লি করতে করতে সেই চোরের পিছনে দৌড়াতে থাকে। এর মাঝেই পিছন দিক থেকে সূর্য সেই চোরের পিছনে দৌড়াতে থাকে। আদিয়া ভাবে যে চোরটাকে সূর্য এক্ষুনি ধরে তার চেনটা তাকে ফেরত দিয়ে দেবে, কিন্তু এ কি, সূর্য তো এক দৌড়ে বাসে গিয়ে ওঠে আর পিছনে একজনকে দৌড়ে আসতে দেখে তাকেও ধরে বাসে তুলে নেয়। আসলে সূর্যের গাড়িটা হঠাৎ করেই সমস্যা করছে, তাই গাড়িটা মেকানিক্সের কাছে দিয়ে সে বাস ধরতে এসেছিল। আদিয়া সূর্যকে একটা চোরকে সাহায্য করতে দেখে তো অবাক হয়ে যায়। এর মাঝেই সেই প্রথম দিনের সাদা জামা এবং নীল প্যান্ট পরা সেই লোকটি আদিয়ার কাছে এসে বলে, এই ছেলেটা একটা বড় বাটপার, এই ছেলেটা লোক দিয়ে চুরি করিয়ে তারপর সেই চুরির ভাগ নেয় আর অন্য লোককে ফাঁসিয়ে দেয়। আমাকেও একদিন এই বাটপার ফাঁসিয়ে দিয়েছিল। আদিয়া আর তার বান্ধবীও তখন ওই লোকটার কথা বিশ্বাস করে নেয়। ওই দিন রাতে যখন সূর্য তার গাড়িটা সারিয়ে নিয়ে বাসায় ফিরছিল, তখন তার গাড়ির স্টার্টটা আবার বন্ধ হয়ে যায়
সে তখন গাড়িটা সারাতে লাগলে হঠাৎই বৃষ্টি নামে। সূর্য তখন একটি জায়গায় গিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকলে সে লক্ষ্য করে যে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। আর সেই সময় খুব স্পিডে একটা লরি আসতে লাগলে সেই ছেলেটা মেয়েটিকে ধাক্কা মেরে লরির সামনে ফেলে দেয়। এরপর সেই লোকটা তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সম্পূর্ণ নির্জন রাস্তা, কোনো লোকজন নেই। তাই সূর্য বাধ্য হয়েই মেয়েটার কাছে দৌড়ে যায় এবং পাশে পড়ে থাকা পানির বোতলটা হাতে নিয়ে মেয়েটাকে পানি খাওয়ানোর চেষ্টা করতে থাকে। আর তখনই মেয়েটা সেখানেই মারা যায়। পরদিন ভিঘ্নেশ যখন সংবাদ পত্রিকায় ছাপানো বিভিন্ন খবর পড়ছিল, তখন সূর্য ভিঘ্নেশকে বলে যে এই মৃত্যুটা কোনো গাড়ির অ্যাক্সিডেন্টের জন্য হয়নি, এই মেয়েটাকে পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে এবং সে পুলিশের কাছে গিয়ে এই কথা জানাবে। তখন ভিঘ্নেশ বলে, তুই পুলিশের কাছে গিয়ে কি বলবি যে মৃত্যুটা তুই নিজের চোখে দেখেছিস? পুলিশ তখন জানতে চাইবে যে অপরাধীকে দেখলে আপনি কি চিনতে পারবেন, কিন্তু তুই তো তখন চিনতে পারবি না, তখন কি হবে? ভিঘ্নেশ তো আসলেই কথাটা ঠিক বলেছে। সূর্য এখন কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। তখন সে রাস্তার পাশে থাকা একটা ফোনের বুথ থেকে থানায় ফোন করে জানায় যে গতকাল রাত্রে যে মেয়েটি মারা গেছে সেই মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। পুলিশ তখন ফোনের উপরান্তে থাকা ব্যক্তির পরিচয় জানতে চাইলে সূর্য ফোনটা কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সেই পুলিশ কনস্টেবল পুরুষোত্তম বলে একজন পুলিশ অফিসারের কাছে যায় এবং তাকে গিয়ে জানায় যে গতকাল যে মেয়েটা মারা গেছে সেই মেয়েটাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। ঠিক এমনই কেউ একজন ফোন করে তাকে জানিয়েছে, কিন্তু সে তার নিজের নাম এবং পরিচয় গোপন করেই ফোনটা কেটে দেয়। পুরুষোত্তম ওই কনস্টেবলের কথা শুনে কাকে যেন ফোন করতে থাকে। আর এদিকে সূর্যের ফোনে একটা ফোন আসে। পুলিশ স্টেশন থেকে ফোন করা হয়েছে এবং তাকে আর্জেন্ট থানায় গিয়ে দেখা করতে বলা হয়েছে। সূর্য তো বুঝতে পারে না যে পাবলিক ফোনের বুথ থেকে সে ফোন করার পরেও কি করে পুলিশ বুঝতে পারলো যে একটু আগে সেই থানায় ফোন করেছিল। তাই সে ভয়ে ভয়ে থানায় গিয়ে হাজির হয়। একজন পুলিশ তাকে বলে, মেয়েটার গলার চেন চুরি করে কোথায় রেখেছিস বল। সূর্য তো অবাক, সে তো কিছুই বুঝতে পারে না। সে তখন আদিয়া ও তার বান্ধবীকে জিজ্ঞাসা করে, আমি আপনাদের চেন কখন চুরি করলাম? তখন আদিয়া পুরো ঘটনাটা বলতে থাকলে সূর্য বলে, আমি তো জানতাম না যে ওই লোকটি আপনাদের চেন চুরি করে নিয়ে পালাচ্ছে। আমি তো ভেবেছি যে উনি বাস ধরার জন্য দৌড়াচ্ছে, তাই তো আমি ওনাকে বাসে তুলে নিয়েছিলাম। এর মাঝেই পুলিশ সূর্যের গালে একটা কষিয়ে থাপ্পড় মেরে বলে, সত্যি করে বল, গলার চেনটা কোথায় লুকিয়ে রেখেছিস? সূর্য বলে, স্যার, আমি একজন আরজে, একটা রেডিও স্টেশনে কাজ করি, আমি কেন কারো গলার চেন চুরি করতে যাব? আদিয়ার বান্ধবী বলে, আপনি রেডিও স্টেশনে কাজ করতেই পারেন, তাই বলে যে আপনি একটা চোর না সেটা আমরা কি করে বুঝবো? আপনি লোক দিয়ে চুরি করান আর তারপর সেই চুরির ভাগ খান। এর মাঝেই সেই চেইন চুরি করা চোরটাকে অন্য একটা চুরির ঘেঁষে পুলিশ তাকে থানায় ধরে নিয়ে আসে। আর তখন সে সূর্যকে দেখে বলে, স্যার, আপনি সত্যিই একটা ভালো মানুষ, আপনি না জেনে শুনেই লোককে সাহায্য করার জন্য এগিয়ে যান, আর সেই কারণেই তো আমি সেদিন বেঁচে গেছিলাম। পুলিশ এইসব কথা শুনে চোরটার গালে কষিয়ে আর এক থাপ্পড় মারে আর বলে, তোর জন্য আমি ফালতু ফালতু এই নিরীহ লোকটাকে থাপ্পড় মেরেছি, তোকে আজকে আমি শেষ করে দিব। এই বলে সেই পুলিশটা সূর্যের কাছে তাকে মারার জন্য ক্ষমা চেয়ে নেয়। সূর্য থানা থেকে বাইরে আসলে আদিয়া আর তার বান্ধবী সূর্যর কাছে এই সমস্ত বিষয়ের জন্য ক্ষমা চেয়ে নেয় এবং সূর্যকে সে জানায় যে সেদিন যে মেয়েটাকে সূর্য গাড়িতে লিফট দিয়েছিল, যার সঙ্গে এটিএমে ঝগড়া হয়েছিল, সেই মেয়েটাই হচ্ছে এই আদিয়া। আর এরপর থেকে সূর্যের সঙ্গে আদিয়ার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। আদিয়া সময় পেলেই সূর্য আর তার বন্ধু ভিঘ্নেশের সাথে সময় কাটাতে তাদের বাসায় আসে। আবার সূর্য সময় পেলে আদিয়ার বাসায় যায়। আদিয়ার পরিবারের সঙ্গেও সূর্যের পরিচয় হয়ে যায়, তারাও সূর্যকে খুব ভালোবাসে। তো একদিন আদিয়ার সঙ্গে সূর্য এবং তার বন্ধু ভিঘ্নেশ শপিং করতে গেলে একটা মেয়ের সঙ্গে তার দেখা হয় এবং সেই মেয়েটা সূর্যকে জানায় যে সে সূর্যের খুব বড় একজন ফ্যান এবং সে তাকে বলতে চায় যে সূর্যকে সে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। কিন্তু সূর্য তাকে কিছু বলতে না দিয়েই সে বলে যে সে কোনো মানুষের মুখ মনে রাখতে পারে না, এমনকি সে তার বাবা মায়ের মুখও মনে রাখতে পারে না। তাই সে তার নিজের মানিব্যাগে তার বাবা মায়ের ছবি সব সময় রাখে, যাতে সে কখনো তার মা বাবাকে ভুলে যেতে না পারে। তাই এবার থেকে তার সাথে যখন ওই মেয়েটার দেখা হবে তখন সে তার গলার ওই ট্যাটু দেখেই তাকে মনে রাখবে। মেয়েটা তো এসব কথা শুনে অবাক হয়ে যায়, তাই তার ভালোবাসার কথা সূর্যকে না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আদিয়া সূর্যের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সমস্ত কথাই শুনে নেয়। আসলে সূর্য তাকে কখনোই বলেনি যে তার এইরকম একটা সমস্যা রয়েছে, আর তাকে চেনার জন্য সে সবসময় ভিঘ্নেশকে সঙ্গে নিয়ে বেড়ায়, যাতে আদিয়াকে দেখলেই
ভিঘ্নেশ তাকে বলে দিতে পারে যে ওটা আদিয়া। আদিয়া সূর্যকে বলে, তোমার যে এরকম একটা সমস্যা আছে সেটা তুমি আমাকে কখনো বলনি কেন? ভিঘ্নেশ বলে, সূর্য তোমাকে বলার প্ল্যান করছিল আদিয়া, খুব শীঘ্রই সে তোমাকে এটা বলে দিত, কিন্তু আদিয়া কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এদিকে সেই পুলিশ অফিসার অর্থাৎ পুরুষোত্তম সেদিন সূর্য যে নাম্বার থেকে থানায় ফোন করেছিল সেখানে আসে এবং সে তদন্ত করা শুরু করে যে কোন ছেলেটি সেদিন থানায় ফোন করেছিল। আসলে এই পুলিশ অফিসারই সেদিন ওই মেয়েটাকে ধাক্কা মেরে রাস্তায় লরির সামনে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছিল। আর সেই কারণেই সে সূর্যকে খুঁজে বেড়াচ্ছে, কারণ সে চায় না যে সে যে অপরাধ করেছে তার কোনো সাক্ষী থাকুক। কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে সে এরকম কাজ কেন করলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো পুরুষোত্তম সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ থেকে যে ছেলেটা সেদিন থানায় ফোন করেছিল তার গাড়ির নাম্বারটা পেয়ে যায়, অর্থাৎ সূর্যের গাড়ির নাম্বার। এরপর সেই গাড়ির নাম্বারের সূত্র ধরে সে সূর্যকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। এর কিছুদিন পর যে মেয়েটা সেদিন অ্যাক্সিডেন্টে মারা গেছে তার বাসায় পুরুষোত্তম ও তার থেকেও একজন বড় অফিসার এসিপি বিদেহী সেই মেয়েটির বাসায় যায়। মেয়েটির নাম অমৃতা, আর এই যে ছেলেটি দেখছেন এর নাম বরুণ, বিদেহীর স্বামী। এসিপি বিদেহী অমৃতাদের বাসায় আসার পর অমৃতার বাবা মাকে সান্ত্বনা দিতে থাকে। অমৃতার একটা ছোট্ট মেয়ে আছে, আর এই মেয়েটার নাম চিত্রা, যে সেদিন সূর্যকে একটা গল্প শুনিয়েছিল। তো সান্ত্বনা দেওয়ার পরে বিদেহী সেখান থেকে চলে যায়। আর বিদেহী চলে যাওয়ার পর পুরুষোত্তম বরুণের দিকে তাকিয়ে একটা মিচকি হাসি দেয়। আর এই হাসির মধ্যে যে কতটা শয়তানি লুকিয়ে রয়েছে তা কেউ বুঝতে পারে না। এদিকে আদিয়া তার নিজের চুলে কালার করেছে ঠিক ভিঘ্নেশের মতো, যাতে সূর্যের তাকে চিনতে কোনো অসুবিধা না হয়। এরপর কেটে যায় আরো কিছুদিন। একদিন সূর্য তার গাড়ি নিয়ে যেতে লাগলে পুরুষোত্তম তাকে দেখে ফেলে। এরপর সে তার পিছনে পিছনে তাকে ফলো করা শুরু করে, আর একটা নির্জন জায়গা দেখে মুখে কাপড় বেঁধে সূর্যকে মেরে ফেলার জন্য তার উপরে আক্রমণ করে। কিন্তু সেখানে লোকজন চলে আসায় পুরুষোত্তম সূর্যকে ছেড়ে যখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সূর্য তার জামার বোতামটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। আর তখন সে লক্ষ্য করে যে এই ব্যক্তির বুকে একটা বাচ্চাদের পায়ের ছাপ ট্যাটু করে আঁকা রয়েছে। সূর্য তার উপরে এরকমভাবে হঠাৎ কেউ আক্রমণ করেছে এই কারণে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর থেকে সূর্যর বাসার সামনে কারা যেন এসে তাকে ফলো করতে থাকে। আর ওই দিন রাতেই বিদেহীর স্বামী বরুণ আবার অমৃতাদের বাসায় যায় এবং তার মা বাবাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। কিন্তু একজন এসিপির স্বামী কেন গভীর রাতে এই পরিবারকে এতগুলো টাকা দিয়ে চলে গেল সেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারব। পরদিন সকালে সূর্য পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে পুলিশ অফিসারদের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে পুরুষোত্তম বিদেহী ও তার স্বামী বরুণ সকালের নাস্তা করতে থাকলে বিদেহী বরুণকে বলে, আমি শুনলাম তুমি নাকি গতকাল রাত্রে অমৃতাদের বাসায় গিয়েছিলে। বরুণ প্রথমে নার্ভাস হয়ে যায়, তারপর নিজেকে সামনে নিয়ে বলে, আমার মনে হচ্ছিল যে অমৃতাদের পরিবারের সবার সাথে আমার একটু দেখা করা উচিত, কথা বলা উচিত, সেই কারণেই গিয়েছিলাম। বিদেহী বলে, আমাকেও সঙ্গে নিয়ে যেতে পারতে। না না, অ্যাকচুয়ালি আমার তখন যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎই মনে হলো তাই চলে গেলাম। আচ্ছা বিদেহী, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? তোমরা কি কোনো সিসিটিভি ফুটেজ পেয়েছো? বিদেহী বলে, না, কোনো ফুটেজ পাওয়া যায়নি, কারণ আশেপাশে ওখানে কোনো সিসিটিভি নেই। বরুণ বলে, তাহলে কি কেসটা এখানেই বন্ধ হয়ে যাবে? পুরুষোত্তম বলে, হ্যাঁ, খুব শীঘ্রই আমরা কেসটা ক্লোজ করে দিব। এইসব কথাবার্তার মাঝেই পুরুষোত্তমের বাহিরের দিকে চোখ যায় আর সে সূর্যকে দেখতে পায়। পুরুষোত্তমের তো গলা থেকে খাবার নামে না, সে কি করবে কিছুই বুঝতে পারে না। যদি সূর্য এসিপিকে এখন সব সত্য জানিয়ে দেয় তাহলে তার কি হবে? এসব ভাবতে ভাবতে তার শরীর পুরা ঘামে ভিজে যায়। এর মাঝেই তাদের নাস্তা শেষ হয়ে গেলে বরুণ সেখান থেকে চলে যায়। পুরুষোত্তমও বাহিরে বেরিয়ে যায় সূর্যকে খুঁজতে, কিন্তু সূর্যকে কোথাও দেখতে না পেয়ে সে বাহিরে সূর্যকে খুঁজতে থাকে। আসলে সূর্য একটু ওয়াশরুমে গেছে এবং ওয়াশরুমের কাজ শেষ করে সে আবার ভেতরে এসে এসিপি বিদেহীর রুমে ঢুকে পড়ে এবং তাকে অমৃতার মৃত্যুর ব্যাপারে সমস্ত কিছুই বলে এবং সে এটাও বলে যে গতকাল রাত্রে তার উপরে কেউ একজন আক্রমণ করেছিল যার বুকে একটা বাচ্চাদের পায়ের চিহ্ন আঁকা রয়েছে। এসব কথা বলে সে থানা থেকে তার বাসায় ফিরে যায়। এদিকে বিদেহী সূর্য থানা থেকে চলে যাওয়ার পর পুরুষোত্তমের কাছে যায় এবং তাকে ইচ্ছা মতো থাপ্পড় মারতে থাকে আর বলতে থাকে যে তুমি যে অমৃতাকে মেরে ফেলেছো সেটা সূর্য নামে একটা ছেলে দেখে ফেলেছে এবং থানায় এসে একটা কমপ্লেনও করে গেছে। তোমাকে বলেছিলাম না
যে কাজটা সাবধানে করতে। তাছাড়া গতকাল রাতে তুমি ওর উপরে আক্রমণ করতে কেন গেছো? তোমার বুকে যে একটা বাচ্চাদের পায়ের ট্যাটু করা আছে সেটাও তো ও দেখে নিয়েছে। যেভাবেই হোক ওকে আটকাও, না হলে আমি তোমাকে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করব। পুরুষোত্তম তখন পাগলা কুকুরের মতো সূর্যকে খুঁজতে থাকে। একসময় গভীর রাতে সূর্যকে তারা ধরে থানায় নিয়ে যায় এবং তার বিরুদ্ধেই অমৃতাকে মেরে ফেলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। শুরু হয় পুলিশের টর্চার। এরপর সূর্যকে কোর্টে পেশ করার আগে যখন তাকে হসপিটালে চেক আপ করতে নিয়ে যাওয়া হয় তখন তার পিছনে দুজন গুন্ডাকে লাগিয়ে দেওয়া হয়, যারা সূর্য যখন ওয়াশরুমে যায় তখন তাকে মেরে ফেলার চেষ্টা করে। সূর্য কোনো রকমভাবে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পুরুষোত্তম তার দলবল নিয়ে সূর্যকে আবার খুঁজতে থাকে। সূর্য একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এরপর তার বন্ধু ভিঘ্নেশকে ফোন করে সব কথা জানায়। এরপর একটি গোপন জায়গায় সূর্য ভিঘ্নেশ আর আদিয়ার সাথে দেখা করে। আদিয়া এতদিন বুঝতে পারেনি যে সূর্য তার জীবনে কতটা মূল্যবান। এতদিন সে তাকে বন্ধুর মতো দেখলেও সূর্যকে এতদিন তার কাছে না পেয়ে সে বুঝতে পেরেছে যে সূর্যকে সে কতটা ভালোবাসে। তাই সূর্যকে কাছে পেয়ে সে আর নিজের আবেগ আটকে রাখতে পারে না। সে সূর্যকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তখন সূর্যের মনে পড়ে যায় সেদিন হঠাৎ করেই তার উপর আক্রমণের কথা। সে বুঝতে পারে যে লোকটি তাকে আক্রমণ করেছিল তার সঙ্গে এই অমৃতাকে মেরে ফেলার কোনো যোগাযোগ রয়েছে। তাই যেদিন সূর্যকে ওই অচেনা ব্যক্তি আক্রমণ করতে এসেছিল সেদিনকার সমস্ত সিসিটিভি ফুটেজ সূর্য এক এক করে চেক করতে থাকে। আর তখন ভিঘ্নেশ আর সূর্য একজন ব্যক্তির মুখ দেখতে পায়। ভিঘ্নেশ সূর্যকে জানায় যে এই ব্যক্তি সেই পুলিশ অফিসার যে পুলিশ অফিসার তাকে ধরে নিয়ে গিয়েছিল। সূর্য তখন বুঝে যায় যে এই পুলিশ অফিসারের সঙ্গে এই মৃত্যুর কোনো যোগাযোগ অবশ্যই রয়েছে। তাই সূর্য আর ভিঘ্নেশ সেই পুলিশ অফিসারকে ফলো করতে করতে তার বাসা চিনে ফেলে। এরপর সে যখন তার স্ত্রী আর সন্তানকে নিয়ে বাইরে বেড়ায় তখন সূর্য পিছনের দরজা দিয়ে সেই বাসার ভিতরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে সে একটা জামা প্যান্ট টানানো অবস্থায় দেখতে পায়। আর সেই জামা প্যান্ট দেখে চিনে ফেলে যে এই জামা প্যান্ট পরা লোকটাই সেদিন অমৃতাকে লরির সামনে ঠেলে ফেলে দিয়েছিল। এরপর সে দেয়ালে পুরুষোত্তমের একটা ছবি দেখতে পায় যার বুকে একটা বাচ্চাদের ট্যাটু করা রয়েছে। সে বুঝে ফেলে যে এই পুরুষোত্তমই অমৃতাকে মেরে ফেলেছে। সে যখন বাসার ভিতরে এইসব জিনিস দেখছিল তখন হঠাৎই পুরুষোত্তম তার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরে আসে। তার স্ত্রী বাসার ভিতরে যায় এবং বুঝতে পারে যে তাদের অবর্তমানে তাদের বাসায় কেউ প্রবেশ করেছে। সে তখন পুরুষোত্তমকে ডাকে। পুরুষোত্তম বাসার ভিতরে আসে। অনেক খোঁজাখুঁজির পর সে সূর্যকে ঘরের ভিতর লুকিয়ে থাকা অবস্থায় দেখতে পায়। তখন পুরুষোত্তম তার কাছে থাকা রিভলভার দিয়ে সূর্যকে গুলি করতে চায়। সূর্য পুরুষোত্তমের শিশুকে কোলে তুলে নেয় আর বলে যে যদি পুরুষোত্তম গুলি চালায় তাহলে তার সন্তানকে সে মেরে ফেলবে। পুরুষোত্তম ভয় পেয়ে সূর্যের কথা মতো রিভলভার ফেলে দেয়। আর তখন সূর্য সেই শিশুটিকে যথাস্থানে রেখে পুরুষোত্তমের রিভলভারটি নিজের হাতে তুলে নেয় আর জিজ্ঞাসা করে যে সে কেন অমৃতাকে মেরে ফেলেছে। পুরুষোত্তম তখন স্বীকার করতে বাধ্য হয় যে সে কেন অমৃতাকে সেদিন লরির সামনে ঠেলে ফেলে দিয়েছিল। সে ঘটনাটি বলতে লাগলে সিন চলে যায় অতীতে। সে বলে বরুণ একজন বড় বিজনেসম্যান। সে একদিন থানায় একটা কাজের জন্য আসলে বিদেহী তাকে পছন্দ করে ফেলে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। তারা একসময় বিয়ে করে নেয়। কিন্তু বছরখানেক পর বরুণ ডক্টরের কাছ থেকে জানতে পারে যে বিদেহীর মা হওয়ার ক্ষমতা নেই। বরুণ মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ সে বাচ্চাদের খুবই পছন্দ করত। তাই সে মেনে নিতে পারে না যে সে কখনো বাবা হতে পারবে না। এর মাঝেই একদিন অমৃতা তাদের বাসায় কাজের মেয়ে হিসাবে কাজ করতে আসে। বরুণ মাঝে মাঝেই অমৃতার দিকে তাকিয়ে থাকে। একদিন সে সিদ্ধান্ত নেয় যে ডাক্তারি উপায়ে অমৃতার গর্ভে সে তার সন্তানকে জন্ম দেবে। এই কথা সে বিদেহীকেও জানায়। বিদেহীর মনে অনেক আপত্তি থাকা সত্ত্বেও কোনো উপায় না পেয়ে শেষে বরুণের কথায় সে রাজি হয়ে যায়। বরুণ তখন অমৃতার পরিবারের সাথে কথা বলে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে অমৃতার গর্ভে ডাক্তারি উপায় বরুণের সন্তান জন্ম দেওয়ার অনুমতি তারা দিয়ে দেয়। এদিকে অমৃতার আগেও বিয়ে হয়েছে। তার একটা ছোট সন্তান আছে যার নাম চিত্রা, কিন্তু তার স্বামী তাকে রেখে চলে গেছে। তাই অমৃতাও বরুণের প্রস্তাবে রাজি হয়ে যায়। একসময় অমৃতাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় আর সেখানেই বরুণের স্পার্ম অমৃতার শরীরে ডাক্তারি উপায়ে প্রবেশ করানো হয়। কিছুদিনের মধ্যেই অমৃতা গর্ভবতী হয়। আর এই কথা শুনে বরুণ অমৃতার খুব যত্ন করা শুরু করে দেয়।
কিন্তু বিদেহীর স্বামী বাইরের একটা মেয়েকে এত যত্ন করছে, এত কেয়ার নিচ্ছে, সেটা বিদেহীর পছন্দ হয় না। তাই সে সিদ্ধান্ত নেয় যে অমৃতার গর্ভের সন্তান সে পৃথিবীতে কিছুতেই আসতে দেবে না, তাহলে বরুণ অমৃতাকে আরো বেশি ভালোবেসে ফেলবে। আর সেই কারণেই পুরুষোত্তমকে দিয়ে 3 মাসের গর্ভবতী অমৃতাকে লরির সামনে ঠেলে ফেলে দেয়। সিন চলে আসে বর্তমানে। পুরুষোত্তমের মুখে এসব কথা শুনে তার স্ত্রী অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে এতদিন বুঝতে পারেনি যে সে একটা এত বড় জানোয়ারের সঙ্গে সংসার বেঁধেছে। সে পুরুষোত্তমকে বলে, শুধুমাত্র প্রমোশন আর টাকার লোভে তুমি একটা 3 মাসের গর্ভবতী মাকে এইভাবে মেরে ফেলতে পারলে? এই কথা বলে সে পুরুষোত্তমের গালে একটা কষিয়ে থাপ্পড় মারে। এরপর তার সন্তানকে নিয়ে পুরুষোত্তমকে ছেড়ে সে সারা জীবনের জন্য পুরুষোত্তমের বাসা দিয়ে বেরিয়ে যায়। পুরুষোত্তমও এতদিনে নিজের ভুল বুঝতে পারে, তাই সে সূর্যকে নিয়ে বিদেহীর কাছে যায় এবং সূর্যকে বিদেহীর বাসার নিচে অপেক্ষা করতে বলে। পুরুষোত্তম বিদেহীর সাথে দেখা করতে উপরতলায় যায়। সেখানে গিয়ে সে বিদেহীকে বলে, ম্যাডাম, আমি সূর্যকে ধরেছি। সে বলেছে যে সে এই মৃত্যুর সম্বন্ধে কাউকে কোনো কথা বলবে না, এমনকি এই শহর ছেড়ে সারা জীবনের জন্য সে চলে যাবে। আপনি প্লিজ ওকে ছেড়ে দিন। বিদেহী তখন তার রাগ আর ধরে রাখতে পারে না। সে বুঝে যায় যে পুরুষোত্তম তার হয়ে আর কাজ করতে চায় না, তাই সেখানেই বিদেহী পুরুষোত্তমকে শেষ করে দেয়। সূর্য এই দৃশ্য দেখে সেখান থেকে পালিয়ে যায় এবং তার বন্ধু ভিঘ্নেশকে সে বলে যে তাকে বিদেহী পুলিশ দিয়ে ধরিয়ে মেরে ফেলবে, তাই তাদের যা হোক কিছু একটা এক্ষুনি করতে হবে। এই বলে সে তার পকেট থেকে মোবাইলটা বের করে এবং বিদেহী যখন পুরুষোত্তমকে মেরে ফেলছিল তখন সূর্য একটা ভিডিও রেকর্ড করে রাখে আর সেই ভিডিওটা সে ভিঘ্নেশকে দেখায়। এরপর সূর্য সিদ্ধান্ত নেয় যে এই ভিডিওটা সে কোর্টে গিয়ে সোজা ম্যাজিস্ট্রেটের হাতে জমা দিবে আর তারপর ম্যাজিস্ট্রেট বিদেহীর বিরুদ্ধে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। পরদিন সকালে আদিয়া যখন বাসা থেকে বাহির হচ্ছিল তখন বিদেহীর পোষা সেই 2 গুন্ডা দূর থেকে তাদের মোবাইলে আদিয়ার একটা ছবি তুলে বিদেহীর কাছে পাঠিয়ে দেয়। আদিয়া ঠিক যেরকম ড্রেস পরে রয়েছে, বিদেহীও ঠিক এই একই রকম ড্রেস পরে এবং তার চুলটাও আদিয়ার মতো কালার করে। এরপর সূর্য যখন ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে যেতে লাগে তখন হঠাৎই তার সামনে বিদেহী এসে দাঁড়ায় এবং তাকে বলে, সূর্য, আমার কোম্পানি থেকে আমাকে এই শহরের বাইরে আর একটা ব্রাঞ্চে ট্রান্সফার করেছে, আমার সেখানে যেতে হবে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। সূর্য তো কারো মুখ মনে রাখতে পারে না। সে ওই চুলের রং দেখেই বুঝতে পেরেছিল যে ওটা আদিয়া। তাই সূর্য বলে, তোমার সাথে আমি পরে কথা বলবো, আমার এখন একটা জরুরি কাজ আছে। এই বলে সে যখন ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে যেতে লাগে তখন হঠাৎ সেই 2 গুন্ডা বিদেহীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগে আর বিদেহী আদিয়ার মতো চিৎকার করে সূর্যকে বলতে লাগে, সূর্য, আমাকে প্লিজ বাঁচাও, এরা আমাকে কোথায় যেন ধরে নিয়ে যাচ্ছে। সূর্য তখন আদিয়াকে বাঁচানোর জন্য সেই গাড়ির পিছনে দৌড়াতে থাকে আর ওই গাড়িটা একটা নির্জন জঙ্গলের ভিতর এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে বিদেহী, হাতে একটা ছুরি নিয়ে সূর্যের জন্য অপেক্ষা করতে থাকে সে। সূর্য যখন তার কাছাকাছি চলে আসে তখন সে দেখতে পায় যে দূরে কিছু ছেলে তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে। বিদেহী সূর্যকে আর মারতে পারে না। সে চুপচাপ দাঁড়িয়ে থাকলে সূর্য তাকে জড়িয়ে ধরে আর তখন সূর্য দেখতে পায় যে বিদেহী পুলিশ স্টেশনে বসে তার হাতের আঙুলগুলো যেভাবে নাড়াতো ঠিক সেই একইভাবে এই মেয়েটাও হাতের আঙুল নাড়াচ্ছে এবং তার কোমরে একটা রিভলভার রয়েছে। সে বুঝে যায় যে এটা তার আদিয়া না, এটা হচ্ছে এসএপি বিদেহী। কিন্তু সূর্য সেটা বুঝেও না বোঝার ভান করে বলে, আদিয়া, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এই বলে সে বিদেহীর হাত ধরে টানতে টানতে লোকালয় নিয়ে যেতে থাকে, কারণ সে জানে যে লোকালয় বিদেহী তাকে মারতে পারবে না। এরপর তারা একটা অটো ধরে যখন সেখান থেকে চলে যেতে লাগে তখন হঠাৎই তার ফোনে আদিয়ার ফোন আসে। বিদেহী সেটা দেখে ফেলে, তাই সূর্য কোনো রকম অটো থেকে লাফ দিয়ে নেমে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। আর ঠিক সেই মুহূর্তেই আদিয়াও তার গাড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছিল। সে সূর্যকে দেখে সেও গাড়ি থামিয়ে সূর্যের পিছনে পিছনে দৌড়াতে থাকে। এদিকে বিদেহীও সূর্যের পিছনে তাকে তাড়া করতে করতে দৌড়াতে থাকে। সূর্য গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর তখন বিদেহীও তার ওই 2 গুন্ডাকে নিয়ে সূর্যকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে। সূর্য কোনো রকম বিদেহীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগলে আদিয়া তার সামনে এসে দাঁড়ায়। সূর্য বুঝতে পারে না যে এটা কে
তাই সামনে থাকা একটা জিনিস দিয়ে বিদেহী ভেবে আদিয়ার মাথায় সূর্য আঘাত করে ফেলে। এরপর সে আবার সেখান থেকে পালিয়ে যেতে থাকে। আর তখন তার সামনে বিদেহী আর আদিয়া দুজনই এসে দাঁড়ায়। এদিকে বিদেহীকে যখন সূর্য ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তখন তার রিভলভারটা নিচে পড়ে যায়। সূর্য রিভলভারটা খুঁজে পায় এবং সে সেই রিভলভার হাতে তুলে নেয়। আর তখন বিদেহী সূর্যকে বলে, সূর্য, আমি তোমার আদিয়া, প্লিজ আমাকে গুলি করো না। এদিকে আদিয়া বলে, সূর্য, তুমি তোমার আদিয়াকে চিনতে পারছো না, আমি তোমার আদিয়া। সূর্য তো আবার কনফিউজড। হাতে রিভলভার, তার সামনেই তার শত্রু এবং তার প্রাণের থেকেও প্রিয় তার আদিয়া। দুজনেই সেম ড্রেস। সে তখন কারো গায়ে আর গুলি চালাতে পারে না। সূর্য বুঝে উঠতে পারে না সে কি করবে। আর ঠিক তখনই সেই বাচ্চা মেয়েটি অর্থাৎ চিত্রার গল্পটি তার মনে পড়ে যায়। সে তখন তার হাতে থাকা রিভলভারটি নিয়ে তার নিজের হাতেই গুলি চালিয়ে দেয়। আদিয়া এই দৃশ্য দেখে তার কাছে তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসতে থাকে। এদিকে বিদেহী হাতে একটা রড তুলে নেয় সূর্যের মাথায় আঘাত করার জন্য। সূর্য তখন বুঝে যায় যে কে তার ভালোবাসা আর কে তার শত্রু। সূর্য তখন রড হাতে থাকা মেয়েটাকে দেখে গুলি চালায় এবং বিদেহী নামে সেই মেয়েটা সেখানেই মারা যায়। আজ প্রতিশোধ নিল কে জানেন? সেই ছোট্ট মেয়েটা যার নাম চিত্রা। সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিল। সে জানে না যে খুনি কে, সে জানে না যে কি হয়েছিল তার মায়ের সাথে, কিন্তু তার বলা গল্পের মাধ্যমে কেউ একজন তার হয়ে তার মায়ের মৃত্যুর পিছনে থাকা অপরাধীকে আজ শাস্তি দিতে পেরেছে। তাই যে যতই প্রভাবশালী হোক না কেন, যতই তার ক্ষমতা থাকুক না কেন, সময় একদিন তাকে ঠিকই শাস্তি দিবে, কারণ সবকিছুর থেকে সময় বেশি শক্তিশালী। তো কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আর খুব শীঘ্রই আবার আসছি নতুন আরেকটি মুভি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। টাটা।